ঠাকুরকে দিয়ে একটু শুরু করি। ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে নাম সংক্ষিপ্ত হয় ভালোবাসার আধিক্যে। আমি একটু বলি যে নাম বিকৃত হয় ভালোবাসার আধিক্যে। প্রফেসর সলিমুল্লাহ খান, আমি ওনাকে সলিম ভাই ডাকি ভালোবাসা আধিক্যের কারণে। তো যখন ফারুক আসিফ ভাই আমাকে বলছিলেন যে আজকে আলোচক প্যানেলে উনি আছেন, আমার একটু সময় লেগেছে ধাতস্থ করার জন্য নিজেকে। তো সলিম ভাইকে বৈকালিক শুভেচ্ছা। মঞ্চ উপবিষ্ট ছিলেন আমাদের শ্রদ্ধেয় উপাচার্য এবং আমার অত্যন্ত পছন্দের প্রোপাচার্য আমাদের শ্রদ্ধা মামুন স্যার। মঞ্চ উপবিষ্ট আমাদের অগ্রজ, বিভাগীয় অগ্রজ আজকে প্রবন্ধকার মামুন ভাই এবং আমাদের অগ্রজ পিআইবি মহাপরিচালক ফারুক আসিফ, সবাইকে বৈকালিক শুভেচ্ছা ওয়ান্স এগেইন। এক ভদ্রলোক করাচি থেকে ইসলামাবাদ থেকে করাচিতে গেছেন ডেন্টিস্ট দেখায়। তো ডেন্টিস্ট তাকে জিজ্ঞেস করলো যে আপনি ইসলামাবাদে এত ডেন্টিস্ট থাকতে করাচিতে কেন? তিনি বললেন যে ইসলামাবাদে মুখ খুলতে মানা। তো গত 15 বছর আমাদের মুখ খুলতে মানা ছিল। মুখ খুললে আমরা হয়তো ঘর থেকে আয়না ঘরে কিংবা স্ত্রী ঘর থেকে, যারা বিবাহিত, স্ত্রী ঘরে চলে যাওয়ার ঝুঁকি আমাদের ছিল। আমাদের কাছে যে হিসেব আছে, যেমন আইন এবং সালিশ কেন্দ্র বলছে যে 2012 থেকে 2012 থেকে 2022 পর্যন্ত এই 10 বছরে 30 জন সাংবাদিক গুম হয়েছেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে হিসাবটা আরো অনেক পারে, সংখ্যাটা আরো বড় হবে। যাই হোক, সো যে ডিসকোর্স দিয়ে বিগত গভর্নমেন্ট টিকে ছিল তার মধ্যে সবচেয়ে বড় ছিল যে উন্নয়ন ডিসকোর্স, ডেভেলপমেন্ট ডিসকোর্স। আমরা দেখেছি ইতিহাসে, যদি আমরা দেখি যে আইয়ুব শাহী 10 বছরের যে শাসন 1958 থেকে 68, এই 10 বছর শাসন পরিচিত ছিল উন্নয়নের দশক হিসেবে। কিন্তু এই উন্নয়ন দিয়ে তিনি তার গণ-অভ্যুত্থান ঠেকাতে পারেননি, যেটা হয়েছে 1969 সালে। শুধু উন্নয়ন দিয়ে যে গণ-অভ্যুত্থান ঠেকানো যায় না, ইতিহাসে তার নজির আছে। আইয়ুব খান হচ্ছে সেই নজির। আমরা একইভাবে দেখেছি যে এই গভর্নমেন্টের সময় পেহেলে ডেভেলপমেন্ট বাদ মে ডেমোক্রেসি, আগে উন্নয়ন পরে, হিন্দিটা ঠিক হলো ঠিক জানি না, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, কিংবা নানান ধরনের আপনার উন্নয়ন ডিসকোর্স, উন্নয়নের ধারাবাহিকতা, কিংবা ইনক্রেডিবল বাংলাদেশ বা বাংলাদেশ প্যারাডক্স, নানান ধরনের ডিসকোর্স আমরা দেখেছি। কিন্তু কথা বলার স্বাধীনতা যদি না থাকে, বাক প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, গণমাধ্যমের যদি স্বাধীনতা না থাকে, তাহলে আসলে এই উন্নয়ন দিয়ে আপনি নিজেকে সার্ভাইভ করতে পারবেন না। এবং যে কারণে আমরা দেখছি যে র‍্যাপ মিউজিকে যে দুটো র‍্যাপ মিউজিক সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে এবং পপুলার হয়েছে, তার একটা ছিল কথা কও, আর একটা ছিল আওয়াজ ওঠা। দুটোই কিন্তু বাক প্রকাশের সাথে সম্পৃক্ত। সেই বাক প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে আপনি গণমাধ্যমের স্বাধীনতা আসলে থাকে না। আমরা এটা দেখেছি যে 2024 সালে যে ছাত্র এবং জনতার বিক্ষোভ, যদি এটাকে ছাত্র বিক্ষোভ আকারে আমরা দেখি, তাহলে এই বিক্ষোভ হচ্ছে শুধুমাত্র বর্তমান বাংলাদেশ না, সাবেক পূর্ব পাকিস্তান কিংবা সাবেক পূর্ব বাংলা না, এটা গোটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা। গোটা পৃথিবীতে ছাত্র বিক্ষোভ করে এইরকম একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে পদচ্যুত এবং পালাতে বাধ্য করা একটা নজিরবিহীন ঘটনা। এবং সেই ঘটনা থেকে আমি আজকে এই সভা থেকে একটা প্রস্তাব তুলতে চাই যে 1952 সালে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের পরবর্তীতে 54 যুক্তফ্রন্ট নির্বাচনে আমরা দেখেছি যে 21 দফা তারা দিয়েছে, তার 21শে ফেব্রুয়ারিকে হাইলাইট করার জন্য। আমরা একইভাবে মনে করি বর্তমান ছাত্রদের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠনের আপনার একটা পরিকল্পনা আমরা শুনছি, তারা এই পরিকল্পনা করতে পারে যে 36 জুলাইকে হাইলাইট করার জন্য 36 দফা তারা দিতে পারে চাইলে। এবং এই 36 দফা অলরেডি আমরা দেখেছি বিএনপি 31 দফা দিয়েছে। এটাকে ইতিহাসে চাইলে তারা অন্যভাবে হাজির করতে পারে 36 দফা দেওয়ার মধ্য দিয়ে। 52 যে ভাষা আন্দোলন এবং ছাত্র বিক্ষোভ আমরা দেখেছি, সেখানে পত্র পত্রিকাগুলোর গণবিরোধী অবস্থান আমরা দেখেছিলাম। আমি ইতিহাস থেকে কিছু টানছি যে পত্রিকাগুলোর কিংবা ওই সময় সংবাদপত্রের গণবিরোধী অবস্থানের কারণে সেই সময়ের আজাদ পত্রিকা
সবচেয়ে নামকরা একটা পত্রিকার যে সম্পাদক ছিলেন আবুল কালাম শামসুদ্দিন, তিনি তার প্রাদেশিক পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এবং আমাদের যে শহীদ মিনার আমরা আজকে দেখছি, প্রথম উদ্বোধন কিন্তু আবুল কালাম শামসুদ্দিন, যিনি একজন সম্পাদক ছিলেন, তিনি করেছেন, পত্রিকার সম্পাদক। আমরা এটাও দেখেছি যে ওই সময় মর্নিং নিউজ পত্রিকা যেটা মুসলিম লীগের পত্রিকা ছিল, সেই মর্নিং নিউজ পত্রিকার যে সাংবাদিক ফজলে লোহানী এবং মুস্তফা নুরুল ইসলাম, তারা পত্র পত্রিকার গণবিরোধী অবস্থানের প্রতিবাদ করে মর্নিং নিউজ থেকে পদত্যাগ করেছেন। আমরা একইভাবে দেখছি 90 সালে সাংবাদিকরা কি ভূমিকা, গণঅভ্যুত্থানে কি ভূমিকা রেখেছে। সমৃদ্ধ সাংবাদিক শক্তি হয়েছে, যে সমৃদ্ধ সাংবাদিক শক্তি 8 দিন পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে গেছে গণঅভ্যুত্থানকে সাপোর্ট করে। একইভাবে আমরা দেখেছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এই দুটো সাংবাদিক ইউনিয়ন তারা কর্মবিরতিতে গেছে। তারা বলেছে যদি সরকারের সংবাদ প্রচার করতে হয়, তাহলে যদি আপনারা অপোজিশন দলগুলোর সংবাদ পরিবেশন করতে দেন, কেবলমাত্র তখনই আমরা সরকারের সংবাদ প্রচার করব। তো আমরা যে সেই পরিক্রমায় এগিয়ে দেখি যে 2024 সালে সাংবাদিকদের ভূমিকা কি ছিল মূলধারার। আমরা দেখেছি যে গোটা দেশ তাকিয়ে ছিল গণমাধ্যমের দিকে, মূলধারা গণমাধ্যমের দিকে, সাংবাদিকদের দিকে, কিন্তু আমরা একজন সম্পাদকীয় পদত্যাগ করতে দেখিনি। এমনকি আমরা এটাও দেখেছি যে সরকারের প্রচারিত যে প্রেস নোট, যেখানে ফলস ইনফরমেশন, ফেক ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ছিল, সেগুলোকে হুবহু ছাপিয়ে দিয়েছে। কিন্তু আমরা এটাও দেখি ইতিহাসে যে আজাদ পত্রিকার কথা আবার আনছি, যে আইয়ুব সরকারের সময় যখন পত্রিকাগুলোকে বাধ্য করা হতো যে সরকার প্রেস নোট ছাপতে হবে, তখন তার প্রতিবাদ স্বরূপ তারা এমনকি টাইপরাইটারের নামও ছাপিয়ে দিত সরকারকে হাস্যকর প্রতিপন্ন করার জন্য। এই প্রবণতাটুকু আমরা দেখিনি। সো এই পত্র পত্রিকার গণবিরোধী অবস্থানের কারণে তখনও 1969 সালের গণঅভ্যুত্থানে আমরা দেখেছি ন্যাশনাল প্রেস ট্রাস্টকে পুড়িয়ে দিয়েছে। এবার আমরা দেখছি বিটিভিকে পুড়িয়ে দিতে, এবং বিটিভিকে পুড়িয়ে দেওয়ার পর বিটিভি যখন সাহায্য চেয়ে ফেসবুক পোস্ট দিয়েছে, এবং সেখানে দেখেছি 1,34,000 রিঅ্যাকশনের মধ্যে 1,70,000 রিঅ্যাকশন ছিল হাহা রিঅ্যাক্ট, এবং তারা বলছে যে এটাকে বিটিভিতে আগুনের মতো না। আমি এটাই বলছি, ফ্যাসিজম বা ফ্যাসিবাদ কিন্তু কেবলমাত্র গত 15 বছর ছিল তা কিন্তু না। আমরা কিন্তু ছোট বড় মাঝারি নানান ধরনের ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই গিয়েছি এবং যাচ্ছি। সো এই ব্যাপারটা আমাকে স্পষ্ট করতে হবে। কেবলমাত্র 15 বছরের মধ্যে ফ্যাসিজম খুঁজলে কিন্তু আমাদের হবে না। আমাদেরকে দেখতে হবে ইতিহাসের আলোকে, ইতিহাসের বিভিন্ন কালপরে ফ্যাসিজমকে আমরা কিভাবে দেখেছি, এবং সেখানে সাংবাদিকরা কি রোল প্লে করেছে, এবং বর্তমান এই মুভমেন্টে এবং সাংবাদিকরা কি রোল প্লে করেছে, তার আলোকে আমি আলোচনা করছি আমার। সো আমরা যদি বর্তমান আলাপে আসি, আমরা যদি বাংলাদেশ রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র ফ্যাসিজম ধরে আলাপ করি, সাংবাদিকদের উপর যে নানামুখী ফ্যাসিজম হয়েছে, তাহলে আমরা দেখি যে আল মাহমুদের যে গণকণ্ঠ লেখার কারণে আল মাহমুদ গণকণ্ঠ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি যে মাওলানা ভাসানীর যে হক কথা, তার যে সম্পাদক ছিলেন ইরফানুল বারী, তাকে গ্রেফতার করা হয়েছে 1972 সালে। আমরা দেখি 1974 সালে ইত্তেহাদের যে সম্পাদক অলি আহাদ, তাকে গ্রেফতার করা হয়েছে। সো একইভাবে তখন 4টি পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলোকে বন্ধ করে দিতে আমরা দেখি, এবং বিশেষ ক্ষমতা আইন জারি করতে দেখি 1974 সালে। এবং যে বিশেষ ক্ষমতা আইনের মধ্যে এমনও ছিল যে কিছু পত্রিকা বন্ধ থাকবে, এবং কিছু পত্রিকাগুলোতে হকাররা যদি সেটাকে ডিস্ট্রিবিউট করতে, হকারদেরকে অ্যারেস্ট করার বিধান সেখানে ছিল। তো তারই পরম্পরা আমরা দেখছি যে বর্তমানে এসে সেই ফ্যাসিজমের ব্যাপারগুলোকে, সেই স্বৈরতান্ত্রিক ব্যাপারগুলোকে প্রকট হয়েছে, অ্যাকিউট হয়েছে আমরা যেটা বলছি। এবং সেখানে একটা নেক্সাস আমরা দেখছি, গণমাধ্যমের যে মালিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং গোয়েন্দা সংস্থা। এবং এই গোয়েন্দা সংস্থার মধ্যে অধ্যাপক মামুন এখানে বলে গেছেন যে কেবলমাত্র বাংলাদেশি গোয়েন্দা সংস্থা না, পাশাপাশি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা পর্যন্ত কিভাবে ইনভলভ ছিল সেই নেক্সাসটা আমরা দেখছি। এবং এটা একটা রসুন এবং রসুনের কোয়া একটা ছিল। সো এইরকম একটি ব্যবস্থায় যেখানে আমরা দেখছি যে গণমাধ্যমের মালিক এবং রাজনীতিবিদ একই পার্সন, তো সেরকম একটা ব্যবস্থায় তারা আসলে অনেকগুলো মিডিয়াকে আমরা দেখেছি গত 15-20 বছরে। এবং এখানে একটা হিসেব বলছে যে 2020 সালে একটা হিসেব বলছে যে বাংলাদেশে 45টি বেসরকারি টেলিভিশন এসছে,
কিংবা 28টি এফএম রেডিও এসছে এবং 1248টি পত্রিকা আসছে এর মাঝে। কিন্তু আমরা গত মুভমেন্ট যদি দেখি কিংবা আমরা যদি বিগত সরকার বা প্রতিটি সরকারকে দেখি, তাহলে আমরা দেখবো যে সেখানে গণমানুষের কণ্ঠস্বর হিসাবে সেগুলো নিজেকে স্টাবলিশ করতে পারেনি। তো না পারার পেছনের বড় কারণগুলো একটা কারণ হচ্ছে যেমন পত্রিকা রেজিস্ট্রেশন কিংবা টেলিভিশন লাইসেন্স, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বা তাদের যে সরকারি বিজ্ঞাপন কিংবা বেসরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে গোয়েন্দা নজরদারির ব্যাপারগুলো। এবং টেলিভিশন লাইসেন্স একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। লাইসেন্সের ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হওয়ার পর লাইসেন্স বাতিল হওয়ার ঝুঁকি আরো বেড়ে গেছে। তার কারণ এর আগে লাইসেন্স ছিল বাইরের দেশে, তারা আমি বলছি বাইরের দেশে স্যাটেলাইট ইউজ করতো, কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হওয়ার পরে তাদের সেই ঝুঁকিটা আরো বেড়ে যায় এবং এই সময় অনেকগুলো পত্রিকা এবং অনেকগুলো মিডিয়াকে আমরা দেখি যে বন্ধ হয়ে যেতে। বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা দেখি যে সরকারি বিজ্ঞাপন তো সরকারের অপছন্দের পত্র পত্রিকা পেতই না, পাশাপাশি এবং সেখানে এক ধরনের দেয়াল পত্রিকা বা আন্ডারগ্রাউন্ড পত্রিকাকে আমরা দেখেছি যে যারা বেশি সার্কুলেশন দেখিয়ে তারা বেশি বিজ্ঞাপন পেত, যেমন ডেইলি ট্রাইব্যুনাল এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকাগুলোকে আমরা দেখেছি। বেসরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কিভাবে নজরদারি করা হচ্ছে এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলো নানান ধরনের রিপোর্ট দিত যে এই পত্রিকাগুলো বা মিডিয়াগুলোকে বিজ্ঞাপন দেওয়া যাবে না। এবং সরকারকে আমরা দেখেছি যে ইসরায়েল থেকে প্রযুক্তি আমদানি করেছে। কেন করেছে? গণমানুষ এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে নজরদারি করার জন্য, মনিটর এবং সার্ভে করার জন্য। এবং কোন পত্রিকাতে কে লিখতে পারবে কলাম, কে লিখতে পারবে না, কোন টকশো থেকে যেতে পারবে কি যেতে পারবে না, লাইভ টকশো হলে গেস্টের তালিকা কি সেটাকে আগে থেকে আপনার গোয়েন্দা সংস্থার টেবিলে চলে যেত। তো এইভাবে দেখেছি যে ওই সময়ে সব স্টেট স্পন্সর ডিসইনফরমেশন বা অপতথ্য তারা ছড়িয়েছে এবং নানান ধরনের বট নেটওয়ার্ক ব্যবহার করার মধ্য দিয়ে। এবং এই সমস্ত বট নেটওয়ার্কের একটা এক্সাম্পল যদি দেওয়া হয় যে গত ইলেকশন যেটা হয়েছিল সেই ইলেকশনের আগে এবং পরে তারা 21,000 পোস্ট দিয়েছে, 369টি আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করবে এই বট নেটওয়ার্ক। এবং একইভাবে আমরা দেখেছি যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান সেটা যখন আপনার রিলিজ পায়, ওই যে ডকুমেন্টারিটা রিলিজ পাওয়ার পর আপনার CRI সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন তারা বট নেটওয়ার্কের মাধ্যমে দুজন সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং তাসনিম খলিল তাদের বিরুদ্ধে 3,000-এর বেশি ফেসবুক পোস্ট দিয়েছে এই সময়ের মধ্যে। সো যেটা বলছি যে অবৈধভাবে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং ক্ষমতাকে প্রলং করতে চায়, আমরা ইতিহাস থেকে দেখি যে তারা সব সময় গণমাধ্যমের উপর গণমাধ্যমের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। আমরা দেখেছি যে 1986 সালে বিবিসির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এখানে আমার বন্ধু বিবিসির সাংবাদিক আকবর আছে, ওরা আরো ডিটেল বলতে পারবে যে বিবিসিকে বন্ধ করে দেওয়া হয় এবং আতাউস সামাদকে অ্যারেস্ট করা হয়। তো অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা এবং টিকে থাকার জন্য আপনার এই বিগত গভর্নমেন্টকে আমরা দেখেছি যে তারা নানান ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছিল এবং তার কিছু আমরা আগে করেছি। সো একইভাবে বলবো যে গণতন্ত্র যদি না থাকে আসলে গণমাধ্যম থাকে না। এবং সম্প্রতি আমরা নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে দেখেছি যে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ দিতে, এবং সেটা বহুল প্রশংসিত হয়েছে। সো গণমাধ্যম মানে বিগত সরকারের সময় মানে প্রেস কনফারেন্সের রূপ নিয়েছে, প্রশ্নের পরিবর্তে প্রশংসাটা হয়েছে, তার একটা কাউন্টার আপনার নজির নুরুল কবির দেখিয়েছেন বর্তমান গভর্নমেন্টের সময়। সো আমরা মনে করি ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে চোখে চোখে রাখা, ক্ষমতাকে নজরদারি করা, ক্ষমতাকে মনিটর করা, ক্ষমতাকে সার্ভিল করা সাংবাদিকদের কাজ। সাংবাদিকতা মানেই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, এবং যে সাংবাদিক ক্ষমতাকে প্রশ্ন না করছে সেটা সাংবাদিকতা না। এবং সাংবাদিকদের বরাবরই অপোজিশন রোল প্লে করতে হবে, এবং অপোজিশন রোল প্লে করা মানে হচ্ছে ওয়াচডগের রোল প্লে করা। সো ক্ষমতার সাথে সাংবাদিকদের সম্পর্ক বন্ধু না, বরং বন্ধু। ধন্যবাদ সবাইকে, আবার অভিজ্ঞানী শুভেচ্ছা। ধন্যবাদ স্যারকে। স্যার আসলে